হবিগঞ্জে কেন গতকালকে একটা ছেলে চোখ হারাতে হলো? তার মানে রাষ্ট্র সংস্কার চেয়েছিলাম, তা হয়নি, ক্ষমতার হাত বদল হয়েছে। এটা তো আশা ছিল না 5ই আগস্টের। আজকে মাননীয় প্রধানমন্ত্রীকে একটা কথা বলতে চাই। আপনি যে এই মিডিয়াতে জুলাইয়ের কথা বাদ দেওয়ার জন্য, মুছে ফেলে দেওয়ার জন্য কিছু লোককে অ্যাপয়েন্টমেন্টই করলেন জামাতকে অ্যাসাসিনেট করার জন্য, এতে লাভবান কে হবে? এতে লাভবান হবে আওয়ামী লীগ এবং ইন্ডিয়া। ক্ষতিগ্রস্ত কে হবে? জুলাই। তাহলে আপনি যদি জুলাইকে অন করেন, আপনি সংসদে বলতেছেন সবাই মিলে এই দেশটাকে গড়ব, তাহলে এই আমরা টিভিতে এই চিত্র দেখতেছি কেন? তার মানে আপনার দলের মধ্যেও বসে আছে, আপনার দলের মধ্যেও বসে আছে। তবে আপনাদের জন্যে, আপনারা যারা রক্ত দিয়েছেন, এদেশ স্বাধীন করছেন, তাদের একটা প্রাপ্তি আছে। সেই প্রাপ্তি হচ্ছে, আজ 55 বছরে ইন্ডিয়া কোনোদিন বাংলাদেশের কোনো রাজনৈতিক দলকে ভয় পায়নি, এবং ইন্ডিয়া কোনোদিন ভাবেনি যে এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো রাজনৈতিক দল এগিয়ে আসবে। আজকে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যন্ত বলে যে জামাতে ইসলাম ইন্ডিয়াতে কি করাইছে? আন্দোলন করাইছে। তাহলে এ থেকেই প্রমাণ হয়, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব যদি কেউ রক্ষা করতে পারে, সেটাই বাংলাদেশ জামাতে ইসলামী এবং আমাদের আমির ডক্টর শফিকের হাতই হচ্ছে এদেশের, বাংলাদেশের মাটিকে যে কোনো শকুনের হাত থেকে রক্ষা করার জন্য যথেষ্ট, ইনশাল্লাহ। আর আমি বিশ্বাস করি এদেশে, ওনার কথাতেই বলতে ধানায় পানায় না, বিএনপির এই জুলাই সনদ বাস্তবায়ন না করে, বিচার না করে কোনো উপায় নেই। কিন্তু বিএনপি কি আওয়ামী লীগের মতো পরিণতি ভোগ করবে কি না, এটা বিএনপির আজকে সিদ্ধান্ত নিতে হবে। আজকে 2 বছর পরও আমরা আর কোনো বিচারের নামে টালবাহানা দেখতে চাই না। জুলাই শহীদদের সাথে কোনো অপমান, অপদস্থ কোথাও আমার জুলাইয়ের এক মা কাঁদবে কেন? এই কান্নার পানিকে আপনি প্রধানমন্ত্রী শুনতে পান না? আজ এতদিন পর বের হলো, কি বের হলো? সাতক্ষীরায় জামাতের নেতাদের ঘর বাড়ি ওপার থেকে ইন্ডিয়ান সৈন্যরা এসে ভেঙে চুরে চুরমার করে দিয়ে গেছে। তাহলে একটা দলকে আর একটা দেশ এই দলকে অন করতেছে কেন? কারণ এই দলটাই হচ্ছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার একমাত্র দল, যারা আল্লাহর বিশ্বাস ছাড়া, আল্লাহর সন্তুষ্টি ছাড়া আর কিছু করে না। আজকে তার দায়িত্বে আপনারা এসেছেন। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুক, এবং এই জমিনে আর কোনো সন্তানকে যেন রক্ত দিতে না হয়, কোনো সন্তানকে অন্ধ হতে না হয়। আওয়ামী লীগের কোনো প্রেতাত্মার এ দেশে কোনো জায়গা নেই, এই পরিষ্কার কথাটা মাননীয় প্রধানমন্ত্রী বুঝবেন, নাহলে আপনার পরিণতিও ওই একই রকম হবে। ধন্যবাদ আপনাদের সবাইকে। ইনশাল্লাহ ইনকলাব জিন্দাবাদ, এবং বাংলাদেশে এই শহীদদের রক্ত বৃথা যেতে পারে না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। আমাদের এই সন্তানরা তারা কিন্তু পালিয়ে পালিয়ে যুদ্ধ করে নাই, তারা বুক চিতিয়ে যুদ্ধ করেছিল। আমি এই বুক চিতিয়ে যুদ্ধ করা দেখি নাই 71 সালে, আমি এটা দেখেছি কিন্তু এই জুলাইয়েই। সুতরাং আমি মনে করি আরেকটা জিনিস হচ্ছে, বিদেশিদের বিরুদ্ধে যুদ্ধ করা কিন্তু সহজ, জাতীয়তাবাদ উঠায় দেওয়া যায়, কিন্তু স্বদেশের জুলুমকারীর বিরুদ্ধে যুদ্ধ করা অনেক কঠিন। কিন্তু আপনারা তাই করেছিলেন, সেই জন্যই আপনারা শ্রেষ্ঠতম। এবং আমি আরেকটা কথা বলতে চাই, এই বাচ্চাগুলো, আমি এদেরকে বাচ্চা বলি, অনেক সময় বাচ্চা বলি কারণ এটা তাদেরকে ছোট করার জন্য না, তাদেরকে আদরটা দেখানোর জন্য বলি। আজকেও আমি কিন্তু ভাবতেছি, আমি এই মাকে দেখতেছি অনেকক্ষণ ধরে, মা আর ছেলেকে দেখতেছি। ছেলেটার কালো চশমা, মা তাকে নিয়ে যাচ্ছে আবার নিয়ে আসছে। কিছুক্ষণ আগে আরেক বোন ওখান থেকে চেঁচাচ্ছিল। এইটাই জীবন। আমি এখন ভাবতেছি, এই আমার বোন আর তার ছেলে, এদের জীবন 20 বছর পরে কি হবে?
আমার দেশ সম্পর্কে আসতেছি, আমি আপনাকে আরও কয়েকটা কথা বলবো। একটা কথা হলো কি যে এই জুলাই কেন শ্রেষ্ঠ আমি বলি, কারণ এদের হৃদয়ে কোনো অশুভত্ব ছিল না। এদের ছিল, হৃদয়টা ছিল শ্বেত শুভ্র। এদের হৃদয়ের মনে হয় আল্লাহ ছাড়া আর কিছুই ছিল না। এবং এই জন্য আপনি দেখবেন যে যখন এই 5ই আগস্ট শেখ হাসিনা পালাইলো, এরা তো একজনকেও হত্যা করে নাই, এরা তো একজনকেও হত্যা করতে যায় নাই, একজনকেও পিটাইতে যায় নাই। আপনি দেখেন 71 সাল, আমি 71কে ছোট করব না, 71-এ যারা যুদ্ধ করেছে তাদেরকে ছোট করব না, আমি 71কে ধারণ করি, কারণ আমি চাই যে আমার আমিরে জামাত বাঙালি মুসলিম হবে, করাচির মানুষ হবে না। আমার বাঙালি মুসলিমের প্রতি আমার চরম ভালোবাসা, এই বাঙালি মুসলিমের জন্য আমি 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 ধারণ করি 71কে। কিন্তু একটা জিনিস বলতে হবে, 71-এ যারা যুদ্ধ করেছিল তারাও 16ই ডিসেম্বরের পরে চরম অত্যাচার করেছিল, তখন দালাল বলে বলে অনেককে মেরেছিল। এগুলো কিন্তু হিউম্যান রাইটস অর্গানাইজেশনের লেখা আছে, আমরা এটা নিয়ে কথা বলি নাই কখনো। কিন্তু এটা আমাদের ছোট হলেও একটা কলঙ্ক। আমরা হয়তো বলেছি আচ্ছা ইট ইজ এ প্রাইস উই হ্যাড টু পে, বাট এটা ছোট হলেও কলঙ্ক। এই কলঙ্ক কিন্তু 24-এ হয় নাই। এবং এই যে 24-এ হয় নাই তার মানে হলো একটা জিনিস দেখেন, শ্রীলঙ্কাতে কয়জন মারা গেছে? 10 থেকে 19-এর মধ্যে। নেপালে কয়জন মারা গেছে? 20 জন। ইন্ডিয়াতে কয়জন মারা গেছে? 0। তাহলে বাংলাদেশে মারা গেছে কত? 1000, 1500, 2000। এখানে আমাদের কতগুলো বাচ্চা আজকে সারা জীবনের জন্য পঙ্গু হয়ে গেছে। তাহলে আমাদের এখানে কোন ধরনের জালিম সরকার ছিল? সেই জালিম সরকারের জুলুমের সমস্ত কথা কি বলা উচিত ছিল না, যাতে আর কোনোদিনও এই জুলুম না হয়? আমার তো মাঝে মাঝে মনে হয়, আমি গতকালকে হঠাৎ করে একটা কথা বলছি, আমারে মাফ করে দিবেন, কারণ আজকাল আমাদের প্রায় সবাই বাংলাদেশের প্রধানমন্ত্রীর খুব সাপোর্টার। আমাকেও বলা হয় যে আপনি যান সাপোর্ট দেন। তা আমি একটা কথা বলতে চাই, যে আমাদের দেশের এই মাননীয় প্রধানমন্ত্রীকে আমি এটাও বলতে চাই যে আমাদের এই হাসিনার আমলাদেরকে মারা হয় নাই, হাসিনার নেতাদেরকে মারা হয় নাই, এবং আপনারা যে মুখ বুঝে বুঝে সহ্য করতেছেন, আমার মনে হয় প্রাইম মিনিস্টারের উচিত যে আপনাদের এই বেদনাটাকে এখনই দেখা। আর যদি উনি না দেখে, আমি আজকে যা বুঝলাম যে আপনারা আর বেশি দিন এটা মুখ বুঝে সহ্য করবেন বলে আমার মনে হচ্ছে না, আমার মনে হচ্ছে না। আর আরেকটা কথা হচ্ছে যে একটু স্যার একটা সেকেন্ড, ছাত্রদের অভ্যুত্থানের একটা সমস্যা হয়েছে। ছাত্রদের অভ্যুত্থান যখন হয় তারা তখন তাদের নিজেদের ইস্যু নিয়ে কাজ করে, এটা স্বাভাবিক। কিন্তু ওই ইস্যু কিন্তু জাতীয় ইস্যুর সমস্যা, জাতীয় ইস্যুর সমস্যার কারণেই আপনাদের সমস্যা হয়, আপনারা জাতির থেকে বিচ্ছিন্ন না। কিন্তু দেখেন এই যে যখন ছাত্ররা শ্রীলঙ্কাতে জিতলো, কিন্তু সেই সরকার হাতে চলে গেল, নেপালের সরকার হাতে চলে গেছে, এখন বাংলাদেশের সরকার হাতেও চলে গেছে। আমার কাছে মনে হয়, আমি একটু আগে যেটা ভুল করতেছিলাম, আমি এখন প্রধানমন্ত্রীকে এটা বলতে চাই, আমার চোখের থেকে আগের সরকার ছিল সরবে জুলুম, এখনটা মনে হচ্ছে নীরবে জুলুম। তো সুতরাং আমরা এই নীরবের জুলুম চাই না। আমি আরেকটা কথা বলতে চাই যে আমরা কারা, একটু বলতে চাই, এটা খুব দরকার। আমরা কিন্তু মেটেরিয়ালিস্ট না, আমরা হইলাম স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট। আমরা স্পিরিটের মাধ্যমে, অর্থাৎ আধ্যাত্মিকতা, আল্লাহর মাধ্যমে আমরা পৃথিবীকে দেখি। সুতরাং আপনি মনে রাখবেন, এরপরে কি হইল, আমি যেটা মনে করি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার মেটেরিয়ালিস্ট, এবং এখনকার বিএনপি সরকারও মেটেরিয়ালিস্ট। অন্তত উনার যে পররাষ্ট্রমন্ত্রী মেটেরিয়ালিস্ট, আমি উনাকে চিনি, উনি আমার বাচ্চারই আত্মীয় হয়, সুতরাং উনারা মেটেরিয়ালিস্ট। কিন্তু একটা কথা বলি, মেটেরিয়ালিস্টের বাবা হইল আমেরিকা। মেটেরিয়ালিস্ট হইয়া মেটেরিয়ালিস্ট পারবেন নাই বাংলাদেশে। বাংলাদেশ আমেরিকার কাছে প্রত্যেকবার ধরা খাবে, এখনও খাচ্ছেন। কিন্তু একটা কথা বলি, আমি নিজের বিয়ের থেকে বলতেছি, এটা আস্থার থেকে বলতেছি, আপনি যদি আমেরিকার সামনে যেও বলেন যে আই অ্যাম এ স্পিরিচুয়াল মেটেরিয়ালিস্ট, সে আপনাকে কিন্তু আপনার সামনে সোজা হয়ে দাঁড়াবে। কিন্তু সে আপনাকে দেখবে যে আপনি অভিনয় করতেছেন, কেন স্পিরিচুয়ালিটি নিয়ে অভিনয় করা যায় না, সে ভড়ং বুঝে। যদি বুঝে যে আপনি ভড়ং করতেছেন না,
একমাত্র তাহলেই সে আপনাকে ইয়ে করবে। ফাইনালি আরেকটা কথা বলে শেষ করি, কারণ উনি আমার পাশে দাঁড়ায় আছে, অনেক কিছু আছে। বাংলাদেশের নিয়ে তো অনেক কথা বলার ছিল, একটা সিম্পল কথা বলে শেষ করি। গত পরশুদিন কিন্তু আমাদের ক্রেডিট রেটিং ডাউনগ্রেডেড হয়েছে, অর্থাৎ এখন আমাদের দেশ আরও খারাপ অবস্থা হচ্ছে। এই আর্থিক সংকট থেকে ওনারা বেরোতে পারবেন না, বাংলাদেশের আর্থিক সংকট থেকে বেরোতে পারবেন না, জ্বালানি সংকট থেকে বেরোতে পারবেন না। বাংলাদেশ একেবারে একটা পতনের মধ্যে যাচ্ছে। আমি এটাকে এখন এক্সপ্লেন করতে যাচ্ছি না, কারণ আমার সময় নেই। একটা বলি, বাংলাদেশ হইল অউপার্জিত আয়ের দেশ। এখানে যারা উপার্জন করে তারা হচ্ছে নিচু, আর যারা অউপার্জিত আয় করে তারা হইল উঁচু। যেই দেশে উপার্জনের সম্মান নাই সেই দেশ কোনোদিনও বড় হইতে পারবে না। আপনাদেরকে একটু বলে শেষ করি। আসসালামু আলাইকুম। বাবা মা তাদের কাছে আমার অনেক সালাম। আমি চাই বাংলাদেশটা এমন একটা দেশ হোক, কোনো মার বুক যেন আর খালি না হয়, আমার মতো যেন আর কোনো কানিস ফাতেমা কোথাও কান্নাকাটি করে না, আমার মতো যেন আর কোনো মা সন্তান হারাইয়া পথে পথে কাঙ্গালের মতো ঘুরে না। এমন একটা মানুষ চাই যে গরিব দুঃখী অনাহারদের মুখে একটু দানা পানি দিবে, দেশটা একটু সুন্দর করবে, শহীদকে পুণ্যবাসন দিবে। আমার ছেলের তো শহীদ সনদটাই এখনো হলো না। আমার আইডি কার্ডে একটু ঝামেলা, শুধু জামাত ইসলাম শহীদ ডক্টর শহীদ উনি ছাড়া আমার কেউ হেল্প করে নাই। উনি আমার ঘরে যাই আমাকে 2 লাখ টাকা দিয়ে আমাকে হেল্প করছে। আমি আর কোথাও থেকে কিছুই পাই না, আমার কিছু দরকার নাই। আর যেন কোনো মার সন্তান না হারাইয়া যায়, আর যেন কোনো মার বুক খালি না হয়। আমার কাছে এইটুকু আপনার কাছে চাওয়ার, সরকারের কাছে আমার এইটুকু আবেদন, যাতে দেশটা একটু সুন্দর হয়, গরিব দুঃখী চিকিৎসা পায়, যারা পঙ্গু অসহায় তাদের চিকিৎসার জন্য ওটা যেন সুব্যবস্থা করে, শহীদ পরিবারের জন্য যেন ভালো একটা ব্যবস্থা করে দেয়। বাংলাদেশ সরকারের কাছে আমার এইটুকু দাবি, আমি আর কিছুই চাই না, আমি আর কিছুই চাই না। আমার মতো যেন আর কেন মা হারা না হয়। আমার একমাত্র সন্তান ছিল, আমার চিকিৎসা করত, আমারে খেতে দিত, আমারে ভালোবাসতো। আমার জন্য আমার ছেলেটা বিয়েও করে নাই। বাংলাদেশের জন্য সবাই বাংলাদেশের জন্য যুদ্ধ করে আম্মু, আমি কেন ঘরে বসে থাকবো আম্মু? আমাকে তুমি তো আমার একমাত্র সন্তান আম্মু, বাংলাদেশের সন্তান সবই আপনার। আপনি যে মা, আমার ছেলে যে চলে গেল 5ই আগস্টে, আর ফিরে আসলো না। আমি ঢাকা মেডিকেলে 2-3 দিন ঘুরে ঘুরে ঢাকা মেডিকেলে যাই লাশ পাই। আমার তখন জ্ঞান ছিল না। পুরো 8 মাস মাতুয়াল গোরস্থানে আমি শুয়েছিলাম, আমি কোনো সাড়া পাই নেই। এবার ব্যারিস্টাররা যাই আমাকে বললো, আপনি হাঁটিয়া কাগজপত্র ব্যবস্থা করেন, জামাত ইসলামের সাথে যোগাযোগ করেন। আমি এইভাবেই দুনিয়ার দিন কাটাই। আমি একটা হার্টের রোগী, লিভারের সমস্যা, হাই প্রেশার, এইভাবে আমি দুনিয়া বাস করি। আমার জন্য তো কিছুই রইল না। আমার তো একমাত্র সন্তান ছিল কামাই করার জন্য, একমাত্র ছেলে ছিল। আমার ছেলেটার জন্য সবাই দোয়া করবেন, যাতে আমার ঠিক আছে ইনশাআল্লাহ, আপনি বসেন, আপনার জন্য সবাই দোয়া করতেছে। বসেন, নিয়ে যাও বাবা, তুমি নিয়ে যাও। জি জি ঠিক আছে খালাম্মা, জি নিয়ে যাও। আমি সময় নিয়েছি খুব অল্প। সবাই অনেকে অনেক কথা বলছে, প্রত্যেকটা কথাই মূল্যবান। কোনো কথাটা যদি কেউ বলে যে না এই কথাটা বাদ দিতে হবে, বাদ দেওয়ার সুযোগ নাই। আমি জামাত ইসলামীকে উদ্দেশ্য করে একটা কথাই বলবো, হাসিনা সরকার আপনাদেরকে কিন্তু জঙ্গি আখ্যা দিয়েছিল, আপনারা কিন্তু মাথা দাঁড়াইতে পারেন নাই। যখন 24-এর গণঅভ্যুত্থান হয়েছিল, আমাদের মতন শ্রমিক যারা,
আমরা যখন দেখলাম যে আমাদের ভাই বোনকে হত্যা করা হচ্ছে, নির্বিচারে পাখির মতন মারা হচ্ছে, আমরা কিন্তু ঘরে বসেছিলাম না, আমরাও কিন্তু বুক চেঁচিয়ে দিয়ে তাদের সাথে আন্দোলন করছিলাম। শামীম ওসমানের পেটোয়া বাহিনী আমাকে বিশ্বাস করবেন না 7 দিন খুঁজছে। তারপরে না পেরে আমি শীতলক্ষা নদী পাড়ি দিয়ে মুন্সিগঞ্জে এক আওয়ামী লীগের নেতার বাড়ি আশ্রয় নিয়েছিলাম। আওয়ামী লীগের ভেতরেও অনেকে মানে ভালো মানুষ ছিল যারা হাসিনার পতন চাইতো। 24-এর গণ অভ্যুত্থানে আমাদেরকে জঙ্গি ট্যাগ দিয়ে মেরে ফেলার চক্রান্ত হয়েছিল। আজকে যদি হাসিনা বিদায় না হতো তাহলে আমাদেরকে মেডিকেলের রেজিস্টার থেকে খুঁজে খুঁজে নিয়ে এসে আমাদেরকে নির্বিচার হত্যা করতো। সুতরাং আমার শহীদ পরিবারকে আপনারা কি করবেন, আহতকে কি করবেন আমি জানতে চাই না। হয় আপনারা জুলাই সনদটাকে পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করেন, নয় আমরা যারা এই জুলাই 14 হিসেবে রেজিস্টার আছি আমাদেরকে বঙ্গোপসাগরে নিয়ে ফেলে দেন। কারণ এখনও ফেসবুকে যদি কেউ পোস্ট করি, আওয়ামী লীগের বিভিন্ন বট আইডি থেকে, ফেক আইডি থেকে আমাদেরকে হুমকি দেওয়া হয় যে শেখ মুজিবকে হত্যাকারীদেরকে যারা ইন্ডিমিনিটি আইন করে বাদ করেছিল হাসিনা তাদেরকে ঠিকই ফাঁসির কাস্টে ঝুলিয়েছে, তোমরা অপেক্ষা করো, তোমাদেরকে আল্লাহ সেই পরিস্থিতি আনবে। বারবার আমাদেরকে এই হুমকি শুনতে হয়। সুতরাং হয় জুলাই সনদ বাস্তবায়ন করেন, নয় আপনারাই আমাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করেন, আমরা স্বেচ্ছায় আত্মত্যাগ করতে রাজি আছি। আমার নানা একজন মুক্তিযোদ্ধা, আমার বাবা 90 স্বৈর শাসকের শেতপতনের একজন নায়ক ছিল, আমরাও তার রক্ত। সুতরাং রক্ত কিন্তু কথা বলে। সুতরাং আমি আর বেশি কথা বলবো না, সকলের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আমার শহীদ পরিবারকে সমবেদনা দেওয়ার মতো ভাষা আমাদের নাই। ওই মা যে কান্নাকাটি করে গেল, পিছনে স্টেজে দেখলাম সবার চোখে পানি। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। আলহামদুলিল্লাহ, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশের রাজনীতির একজন মানবিক নেতা ডক্টর শফিকুর রহমান, উপস্থিত প্রিয় নেতৃবৃন্দ, সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং আজকে জুলাই যোদ্ধা, আহত এবং শহীদ পরিবারের সদস্যবৃন্দ এবং সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের মত বিনিময় সভা কোনো আনুষ্ঠানিক সভা নয়, এটি হচ্ছে কৃতজ্ঞতার, দায়িত্বের এবং অঙ্গীকারের একটি সমাবেশ। যে দৃশ্য আজকে আমরা এখানে দেখলাম, শহীদদের পরিবারের যে কান্না, আজকে সারা বাংলাদেশে একই কান্না। প্রিয় ভাইরা, আমরা অনেক স্বপ্ন নিয়ে একটি দেশকে স্বাধীন করেছিল আমাদের শহীদ যোদ্ধারা, কিন্তু সেই স্বপ্ন আজকে 2 বছরের মাথায় এসে আমরা দেখলাম আমাদের স্বপ্ন ভঙ্গ হয়ে গেছে। পৃথিবীর ইতিহাসে দেখেন, আজকে আমেরিকার স্বাধীনতা দেখেন, আপনি শ্রীলঙ্কা দেখেন, পাশে ভারত দেখেন, এরপরে আপনি নেপাল দেখেন, জুলাইয়ের চেতনা আজকে সব জায়গায় ছড়িয়ে গেছে। সুতরাং কেউ যদি মনে করে যে জুলাইকে পাশ কাটাবে, জুলাইকে অ্যাভয়েড করে চলবে, আমার বিশ্বাস সময় হাত খুব বেশি নাই। সম্মানিত ভাইয়েরা, আজকে খুব কষ্ট লাগছে আমার এখানে এসে। আমিও সরকারের দায়িত্বে ছিলাম বিভিন্ন পর্যায়ে। জুলাই যোদ্ধার সংখ্যা কত? মাত্র 14,000 ফ্যামিলি কি না করা যায়। আজও কান্না শুনতে হচ্ছে, চিকিৎসার খরচ হচ্ছে না, খাবার খরচ হচ্ছে না। আপনি তাদের ভাতা দিলেন 10,000 টাকা, এটা টাকা হইল? 10,000 টাকা একটা ফ্যামিলি চলতে পারে? সুতরাং সেই টাকাও পাচ্ছে না, সবাই পাচ্ছে না। অথচ আপনি বাজেট দিলেন 300 কোটি টাকা ফ্ল্যাট করার জন্যে। সে কবে ফ্ল্যাট হবে? যে বাজেট 1/3 হচ্ছে ঘাটতি বাজেট, এনবিআর ইনকাম করতে পারতেছে না, রেভিনিউ আদায় করতে পারতেছে না, পরে টাকা আদায় হয় নাই, ফ্ল্যাটও হবে না, ভাতাও হবে না, ফ্ল্যাটও হবে না, কিছুই হবে না। কিন্তু 14,000 ফ্যামিলিকে তো আমরা মাথায় তুলে রাখতে পারতাম, তাদের সব সমস্যা একদিন সমাধান করা যেত। সেই ক্যাপাসিটি বাংলাদেশে আছে, এখনও আছে। আসলে বিষয়টি হচ্ছে অবহেলা, বিষয়টি হচ্ছে তাদের প্রতি ইগনোর করা। আমি বিশ্বাস করি যে এই জুলাই যোদ্ধা ইগনোর করা হলে এই বাংলাদেশ কাউ ক্ষমা করবে না। জুলাই একটি চেতনা, এই চেতনা এখন মৃত্যু হয় না। আপনি একটা সাময়িক ধামাচাপা দিতে পারেন,
কিন্তু এই চেতনাধারীরা কোনো দিন বসে থাকবে না। আজকে সবচেয়ে আমাদের জন্য সৌভাগ্যের কথা হচ্ছে এই স্টেজে যারা বসে আছেন, বাংলাদেশের ইতিহাসের অন্যতম মানবিক নেতা, যাকে আমি শ্রদ্ধা করি মন থেকে, সেই নেতৃত্ব এখানে আছেন। জামাত ইসলামী এখনও আছে, যাদেরকে আজকে আমাদের শত্রুরা ভয় পায়, সুতরাং আমাদের ভয় নাই। ইনশাআল্লাহ আমরা এই বাংলাদেশকে ফেসিবাদ মুক্ত হয়ে একবার করেছি না, বারবার করব। আমরা আমাদের লক্ষ্যে ইনশাআল্লাহ আমরা অর্জন করতে পারবো, সেই কামনা করে শেষ করছি। আল্লাহ হাফেজ। সম্মানিত সুধী মণ্ডলী, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি এই জুলাই অভ্যুত্থানের অন্যতম শ্রদ্ধেয় মীর মুস্তাফিজুর রহমান। বক্তব্য রাখছেন মীর মাহফুজুর রহমান মুগ্ধের গর্বিত বাবা মীর মুস্তাফিজুর রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মত বিনিময় সভায় উপস্থিত সভাপতি, বিশেষ অতিথি, প্রধান অতিথি, আমিরে জামাত শফিকুল ইসলাম সাহেব, উপস্থিত সাংবাদিকবৃন্দ, সুধীবৃন্দ, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধা এবং সর্বস্তরের সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক বক্তব্য হয়েছে, আমরা অনেক কিছু জানতে পারছি। আমি বক্তব্য নতুন কিছু বলার আমি অপেক্ষা রাখি না, কারণ এখানে যে বক্তব্য হয়েছে এই বক্তব্যের বাইরে আর কোনো বক্তব্য থাকতে পারে না। আমি যারা বক্তব্য রাখছেন তাদের সকলের বক্তব্যের সাথে আমি একমত পোষণ করছি। শুধু আমি একটি কথাই বলবো, আমরা যারা শহীদ হয়েছে, আমাদের পরিবারের সদস্যবৃন্দ, তারা তো শহীদ হয়েছে, এখনও যারা বেঁচে আছে, বিশেষ করে পঙ্গুত্ব বরণ করছে, চোখ কান নাক নিয়ে এবং দুর্বিষহ অবস্থায় আছে, আর্থিক সচ্ছলতা নাই, আমি বলবো সর্বস্তরের জনগণ সহ সরকারি দল, বিরোধী দল, সবাইকে আমি অনুরোধ করব, আমি পায়ে ধরে বলছি, আপনারা তাদের প্রতি পাশে দাঁড়ান। আপনাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করে সর্বোচ্চ দিয়ে তাদেরকে বাঁচান, তাদের পাশে দাঁড়ান। আমি এই অনুরোধ করছি, এবং তাদের জন্য যদি কিছু করার থাকে, সরকারি দল, বিরোধী দল হিসাবে আপনারা যারা এই আন্দোলনের, জুলাই আন্দোলনের পর নতুন সরকারে গেছেন, আপনাদের প্রতি আমার এই অনুরোধ থাকবে। আর আগামী দিনে এই বিগত দিনের যে আন্দোলন সংগ্রাম, বিগত দিনের যে ইতিহাস, সেই ইতিহাস থেকে আপনারা শিক্ষা নিয়ে আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করবেন। যদি শিক্ষা না নেন, আগামী দিনে আপনাদেরও একই পরিণতি ভোগ করতে হবে, হয়তোবা আরও কঠিন পরিণতি ভোগ করতে হবে। কাজেই আমি বলবো, শুধু সরকারি দল, বিরোধী দল নয়, আমরা যারা সাধারণ মানুষ আছি, আমাদেরকেও সেইভাবে আগামী দিনে গড়ে তুলতে হবে। আমি বলবো যে শুধু জুলাই সনদ এটা সংস্কার হবে না সংশোধন করা হবে, আমি এটা বুঝি না। আমি মনে করি আল্লাহর পরে জনগণই সকল ক্ষমতার উৎস। জনগণের অভিপ্রায়ের আলোকে বিগত দিনে যে সংবিধান হয়েছে, কিন্তু প্রথমে কিন্তু জনগণের অভিপ্রায়, কাজে জনগণের অভিপ্রায়ের আলোকে আবার নতুন সংবিধান হইতে পারে, অথবা সংবিধান সংশোধন করা যেতে পারে। জনগণ সকল ক্ষমতার উৎস,
তাই জনগণের মতামতকে, জনগণের আশা আকাঙ্ক্ষাকে, জুলাইয়ের আকাঙ্ক্ষা, ৭১-এর চেতনা, জুলাইয়ের চেতনা নিয়ে রাজনীতি করবেন না। আগামী দিনে এই জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা বাস্তবায়ন কিভাবে করবেন পুঙ্খানুপুঙ্খভাবে সেই দাবি করছি। এবং জুলাই আকাঙ্ক্ষার আলোকে যদি জুলাই সনদে এই জুলাইয়ের আকাঙ্ক্ষার কোনো কিছু নাও থাকে, সেইটাও এই জুলাইয়ের আকাঙ্ক্ষার মাধ্যমে আপনারা খেয়াল করবেন। যেমন আমি একটা উদাহরণ দিই, এই জুলাই সনদের মধ্যে বিশেষ করে শিক্ষার কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে মজুরির কোনো কমিশন ছিল না। এই জুলাই সনদের মধ্যে স্বাস্থ্যের কোনো কমিশন করা হয় নাই। যেমন আমি একটা উদাহরণ দিই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। কোন শিক্ষা? কুশিক্ষা না সুশিক্ষা? সুশিক্ষা, নিজেদেরকেও সুশিক্ষা গ্রহণ করতে হবে, নিজের পরিবার পরিজনকেও সুশিক্ষায় সুশিক্ষিত করতে হবে। এবং এই লক্ষ্যে দেশের সরকার এবং বিরোধী দল আপনাদেরও মন মানসিকতা পরিবর্তন করতে হবে। যেমন মনে করেন আজকের যে প্রধানমন্ত্রী, উনি যেভাবে ওনার কর্মকাণ্ড করছেন, বেশভূষা, আচার আচরণে, শুধু একজনের দ্বারা করলে কী লাভ হবে? তাকে অনুসরণ করতে হবে। তার মন্ত্রী পরিষদ, তার দলীয় যারা আছে সবাইকে এই পরিবর্তন আনতে হবে। সেই পরিবর্তনের জন্য আপনাকে আমাকে সবাইকে গড়ে তুলতে হবে। এই জন্য আমি বলতে চাই, শিক্ষাই জাতির মেরুদণ্ড। এই শিক্ষা যদি সুশিক্ষা না হয়, তাহলে একজন চোর ডাকাতের চেয়েও অদম সেই শিক্ষিত ব্যক্তি। যেমন মনে করেন আজকে কলেজ বিশ্ববিদ্যালয়ে যে রাজনীতি, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি বিগত দিনে চলছে এবং এটার ধারাকে পরিবর্তন করতে হবে। আমার ছেলে শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ শহীদ হয়েছে, তার আকাঙ্ক্ষা কী ছিল? আমার ছেলের মতো আরও যারা শহীদ হয়েছে, এক একজনের এক এক আকাঙ্ক্ষা ছিল এবং কিছু কিছু ব্যতিক্রম আকাঙ্ক্ষাও ছিল। যেমন সে খুলনায় বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করত, কিন্তু সে খুলনা বিশ্ববিদ্যালয় ছাড়াও অন্যান্য বিশ্ববিদ্যালয়ে সে চান্স পেয়েছিল, সেখানে ভর্তি হয় নাই। খুলনা বিশ্ববিদ্যালয়ে কোনো দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি নাই। আগামী দিনে আমরা দেখছি বিগত দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেজুর ভিত্তিক রাজনীতির কারণে বিভিন্ন হল দখল, গেস্ট রুম এবং ছাত্ররা নির্মমভাবে হত্যা হয়েছে। কাজে আমি বলবো, আমার ছেলের যে স্বপ্ন ছিল, সে লেজুর ভিত্তিক রাজনীতি, দলীয় রাজনীতি না করে বিশ্ববিদ্যালয়ে, খুলনা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছে এবং পরবর্তীতে বিউপিতে সে লেখাপড়া করেছে। বিউপিতে আর্মি শাসিত, সেখানেও কোনো ছাত্র রাজনীতি, লেজুর ভিত্তিক ছাত্র রাজনীতি নাই। কাজে আমি আপনাদের কাছে অনুরোধ করব, এ দেশের বৈষম্যহীন সমাজ গঠনের অবশ্যই সে তার জীবন দিয়েছে। আমি বলবো, এই বৈষম্যহীন রাজনীতির পাশাপাশি শিক্ষা যেহেতু একটা জাতির মেরুদণ্ড, এই শিক্ষাকে সার্বজনীন শিক্ষা এবং নিরাপদ শিক্ষা এবং বাসযোগ্য শিক্ষা হিসাবে যদি আমরা গড়ে তুলতে চাই, দলীয় লেজুর ভিত্তিক রাজনীতি থেকে আমাদের মুক্ত করতে হবে এই দেশকে। আর যেন কোনো ছাত্রের মায়ের বুক খালি না হয়। তা আরও অনেক কিছু কথার বলার ছিল। ওইখানে দেখবেন যে ওইসব জায়গায় কোনো স্লোগান নাই, কোনো ব্যানার নাই, কোনো পোস্টার নাই, কোনো দেয়াল লেখন নাই। আমি এমন একটা বিশ্ববিদ্যালয় আপনাদের কাছে আশা করব, সারা বাংলাদেশে কলেজ বিশ্ববিদ্যালয়ে আমরা দলীয় রাজনীতি, লেজুর ভিত্তিক রাজনীতির মুক্ত ছাত্র রাজনীতি চাই। প্রয়োজনে খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে কনভেনার, যে ছাত্র শিক্ষকের যে প্রতিনিধি থাকে ছাত্রদের, সেই প্রতিনিধিমূলক খুলনা বিশ্ববিদ্যালয়ের আদলে সমস্ত বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি মুক্ত, লেজুর ভিত্তিক দলীয় রাজনীতি মুক্ত ছাত্র রাজনীতি চাই।
এই আশাবাদ ব্যক্ত করছি এবং জুলাইয়ের আকাঙ্ক্ষাকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করবেন। আপনারা প্রয়োজনে ঐতিহাসিক শিক্ষা নেবেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ। আমরা একটু স্লোগান ধরবো। আবু সাঈদ মুগ্ধ, আবু সাঈদ মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ। আমরা বৈষম্যহীন বাংলাদেশে পরিণত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত আমরা চাঁদাবাজ মুক্ত, টেন্ডারবাজ মুক্ত বাংলাদেশ গড়তে পারবো না, যতক্ষণ পর্যন্ত জুলাই সনদ বাংলাদেশে বাস্তবায়ন হবে না, ততদিন পর্যন্ত আমাদের যুদ্ধ চলবে অবিরাম। সম্মানিত ভাই এবং বন্ধুগণ, এই পর্যায়ে আমি কথা বলবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। 1971 সালের মুক্তিযুদ্ধের রণাঙ্গনের সৈনিক, যুদ্ধ করে যিনি এদেশকে স্বাধীন করেছেন, জাতীয় সংসদের সাবেক সংসদ সদস্য জনাব মেজর মোহাম্মদ